রাজধানীতে হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা বেড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক, দাবি মানবাধিকার সংগঠনগুলোর। মানতে নারাজ পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে কুপিয়ে হত্যা, বাড্ডায় গুলিতে আহত যুবলীগ নেতা মারা গেলেন ঢাকা মেডিকেলে। এ নিয়ে মৃতের সংখ্যা 4। এখনো ধরাছোঁয়ার বাইরে মাদারীপুরের চাঞ্চল্যকর 2 স্কুল ছাত্রী হত্যার মূল আসামিরা। হুমকি দেওয়ার আতঙ্কে পরিবার, মুখ খুলছে না পুলিশও। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবারও চালু হচ্ছে না প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষা। প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অনাগ্রহকে দায়ী করলেন শিক্ষামন্ত্রী। এবং কোরবানি ঈদের 1 মাস আগেই অস্থিতিশীল দেশের পেঁয়াজের বাজার। খাতুনগঞ্জে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 12 টাকা। আদা ও রসুনের দামও চড়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। সাম্প্রতিক সময়ে রাজধানীতে হঠাৎ করে বেড়ে গেছে হত্যাকাণ্ড ও ধর্ষণ। মানবাধিকার সংগঠনগুলো বলছে এসব অপরাধ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করে ফেলেছে। সামাজিক বন্ধন শিথিল হওয়ার কারণে প্রতিনিয়তই এ ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে বলে অভিমত মনোবিজ্ঞানীদের। যদিও এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে একে আইন শৃঙ্খলার অবনতি বলতে নারাজ পুলিশ। বিস্তারিত তানির মেহেদির রিপোর্টে। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি মাসের শুরুতে রাজধানীতে খুন হয়েছেন 7 জন। ধর্ষণের ঘটনা ঘটেছে অন্তত 15টি। এর মধ্যে ব্লগার নীলাদ্রি হত্যাকাণ্ডের পর দেশব্যাপী ঝড় ওঠে আলোচনা আর সমালোচনার। গত 7 আগস্ট দিনে দুপুরে গোরানে নিজ বাসায় নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয় গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে। এর সপ্তাহ পার হওয়ার আগেই 13 আগস্ট রাতে রাজধানীর বাড্ডায় গুলিবর্ষণের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামা ও তার 3 অনুসারীকে হত্যা করে সন্ত্রাসীরা। একই দিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে এসে রাজধানীর মগবাজারে পরিচিত 2 তরুণের ধর্ষণের শিকার হন জামালপুরের এক কলেজ ছাত্রী। মানবাধিকার কর্মীরা বলছেন এসব অপরাধ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করে ফেলেছে। প্রশ্ন উঠেছে নাগরিক নিরাপত্তা নিয়েও। এই সমস্ত অপরাধের জন্য আমরা অনেক পিছনে রয়ে গেছি। অনেক খারাপ জায়গায় এখন পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করছি, যেখানটা কাউকে কোনো অপরাধের জন্য কৈফিয়ত দিতে হচ্ছে না। নারীদের উপরে এই অত্যাচারটা অনবরত বাড়ছে। অপরদিকে মূল্যবোধের অভাব আর সামাজিক বন্ধন শিথিল হওয়ায় এই ধরনের ঘটনা বেড়ে চলছে বলে অভিমত মনোবিজ্ঞানীদের। অপরাধটা বলি যখনই যে সমস্ত রুলস রেগুলেশন আমাদের মেনটেন করা উচিত সেটা যদি আমরা না মানি, যখন করবে না বিষয়টা আমার মধ্যে কাজ না করে, সেটা আমার বিবেকের জন্যই হোক, এটা আমার প্রথার জন্যই হোক, অথবা আমার আইনের জন্যই হোক, সেটা যখন অ্যাপ্লাই সঠিকভাবে না হয় তখনই সেই কাজটা বের হয়ে আসে। সেটাকে আমরা বলি অপরাধ প্রবণতা বাড়া। অবশ্য এ ধরনের অপরাধকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে মানতে নারাজ পুলিশের এই কর্মকর্তা। কিছু অপরাধের ঘটনা ঘটেছে যেগুলো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামগ্রিক বিবেচনায় প্রতিটি ঘটনা পুলিশ সফলতার সাথে মোকাবেলা করেছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে কথা বলা যাবে না। তার মতে এসব অপরাধ বন্ধে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতাও বাড়ানো প্রয়োজন। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, এলাকার যৌন নির্যাতনের ঘটনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বদরুল ও রুহুল নামে 2 জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সোহেলের বন্ধু জানান, রোববার রাত 10টার দিকে গার্মেন্টসে কর্মরত একটি মেয়েকে উত্ত্যক্ত করার পাশাপাশি টাকা ছিনিয়ে নেওয়ার পায়তারা করছিল দুর্বৃত্তদের একটি দল। এর প্রতিবাদ জানায় সোহেল। এ বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনুমানিক 10-12 জন আসছে, আইসা ওরে মারি শুরু করছে। তো ভাবলাম হয়তো মনে হাতেই মারছে। তো আমি আগে যেতে দেখি রক্ত। ওর নাম বজরুল, ওইটা দেখছি অরেঞ্জ গেলি আপনি পাইবেন। ওইটা একদিন এক গার্মেন্টসের মাইয়ারে সন্ত্রাসী করে টাকা নিয়ে গেছে, মোবাইল সেট পর্যন্ত নিয়ে গেছে। আসে ও কইছে যে বজরুল ভাই আপনি এই সেটটা দিয়ে দেন, এত অসহায় মানুষের লোকে এই সমস্ত কি করেন।
দুজনকে আটকের পাশাপাশি সামগ্রিক বিষয় মাথায় নিয়েই এই ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় মোহাম্মদপুর থানা পুলিশ। বিভিন্ন সময় বখাটে ছেলেমেলে কাউকে বিরক্ত করলে সে প্রতিবাদ করতো, এই ধরনের আমরা পেয়েছি। তো এইগুলো আমাদের মাথায় আছে, প্রেম গঠিত বিষয়ে, টাকা পয়সা লেনদেন, সব বিষয়ে মাথায় নিয়ে আমরা তদন্ত করছি। সোহেল স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাড্ডায় গুলিতে আহত যুবলীগ নেতা আব্দুস সালাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতরাতে তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় মারা গেলেন 4 জন। এর আগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামা, ঢাকা উত্তর সিটির 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামসু মোল্লা এবং স্বেচ্ছাসেবক লীগ কর্মী মানিক ওই ঘটনায় মারা যান। 13ই আগস্ট রাত 9:30টার দিকে গুলশান বাড্ডার লিংক রোডে কমার্স কলেজের কাছে 15ই আগস্টের শোক দিবসের অনুষ্ঠানের বর্ধিত সভায় 4 জনকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। হামলার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 জন। পরদিন একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গামা। দেখছেন সময় সংবাদ। দেখ, লাইফ দিয়ে দিলাম, আজীবন বাঁচবে। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন। বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, বেঁচে থাকো বধুমণি, বেঁচে থাকো গোলটুমণি। আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন। বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। এখনো ধরাছোঁয়ার বাইরে মাদারীপুরের চাঞ্চল্যকর 2 স্কুল ছাত্রী হত্যার মূল আসামিরা। উল্টো তারা নিহতদের পরিবারের সদস্যদের দফায় দফায় হুমকি দিচ্ছে। এ অবস্থায় আতঙ্কে দিন পার করছেন পরিবারের সদস্যরা। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। এদিকে মূল অভিযুক্তদের গ্রেফতার করে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি এলাকাবাসী ও সুশীল সমাজের। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 13 আগস্ট বাড়ি ফেরার পথে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর 2 ছাত্রী সুমাইয়া ও হ্যাপিকে অপহরণ করে নিয়ে যায় এলাকার দুর্বৃত্তরা। পরে তাদের নির্যাতন করে সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় তারা। এই অবস্থায় 2 ছাত্রীকে ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনেরা। কিন্তু এ ঘটনার 11 দিন পরও আইনের আওতায় আসেনি মূল অভিযুক্তরা। এছাড়া 3 জনকে গ্রেফতার করলেও হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। পরিবারের অভিযোগ, মামলা তুলে নিতে আসামিদের পক্ষ থেকে বারবার হুমকি দেওয়া হলেও তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ। এই অবস্থায় ন্যায় বিচার নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে নিহতদের পরিবার। বলে যে ওরা কয়দিন থাকবে, এ বিচার হবে, এরপরে আর দেশে থাকা লাগবে না, ধুলো তুম না বাড়ি ঘরে একটু ধুলো ধুয়ে দেব না। ওই কি করবে, তা কি হইবে, তা কয়দিন পরে দেখবো, এই নানান বিধি দেখেছি। আমাকে তো মাথায় আমি ঠিক নাই, তা আমরা কি বাঁচতে পারবো না? এদিকে মূল আসামিদের গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ জনগণের বন্ধু, পুলিশের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো সাহায্য পাই নাই। পুলিশরা আসামিদের ধরার কোনো চেষ্টা করতেছে না। অবশ্য এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা পুলিশের কোনো কর্মকর্তা। তবে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি সুশীল সমাজের। পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার উচিত মূল আসামিদের ধরে ওদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা। সত্যটা উদ্ঘাটন করা না হলে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে আস্তে আস্তে এটা এই অন্যদিকে চলে যাবে। এ ঘটনায় গত 14 আগস্ট 7 জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়েরের পর রকিব, শিপন ও রফিকুল নামে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনো পলাতক রয়েছে রানা সহ প্রধান 4 আসামি। সময় সংবাদ, মাদারীপুর। 3টি ব্যাংকের মাধ্যমে সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের কাছে 1 কোটি টাকা লেনদেনের কথা স্বীকার করেছেন 3 আইনজীবী। মূলত জঙ্গি সংগঠনটির পরিচালক মনিরুজ্জামান ডনকে এ টাকা দেয়া হয়েছিল। চট্টগ্রামের বাঁশখালী আদালতে গতকাল 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য জানিয়েছে জঙ্গিদের অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে গ্রেফতার হওয়া
3 আইনজীবী। বাঁশখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সকালে র্যাবের করা পাহারায় ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন এবং অ্যাডভোকেট মাহফুজুল বাপনকে নগরী পতেঙ্গা হেডকোয়ার্টার থেকে নিয়ে আসা হয় বাঁশখালীর আদালতে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেনের খাস কামরায় 10টা থেকে শুরু হয় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান। প্রতিজনে 1 ঘন্টা করে ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জঙ্গিদের সহায়তায় আর্থিক লেনদেনের বিষয়টি 3 জনে বিস্তারিতভাবে তুলে ধরেছেন বলে জানিয়েছেন সরকার নিয়োজিত এই কৌশলী। অধিকতর নিরপেক্ষ তদন্তের স্বার্থে এটা গোপনীয়তা বজায় রাখা হয়। তবে আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে এই 164 ধারার জবানবন্দির মাধ্যমে পরোক্ষভাবে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিজ্ঞ আদালতে। এক্ষেত্রে ভিন্ন কথা বলছেন আসামি পক্ষের আইনজীবী। তাদের দাবি ভয়ভীতি দেখিয়ে র্যাব এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছে। মূলত তারা আগে গ্রেপ্তারকৃত শহীদ হামজা ব্রিগেডের 29 সদস্যের মামলা পরিচালনার জন্য এই অর্থ লেনদেন করেছিলেন বলে দাবি এই আসামি পক্ষের আইনজীবীর। র্যাব পুলিশের উপস্থিতিতে তাদের ভীতিকর অবস্থা সৃষ্টি করে তাদেরকে নেওয়া হয়েছে সরাসরি, সেখান থেকে স্টেটমেন্ট নিয়ে তাদেরকে আবার গাড়িতে তোলা হয়েছে। তারা কি স্টেটমেন্ট দিয়েছে সেটা আমরা এখন দেখতে পাইনি। তবে আমাদের প্রচলিত আইন অনুযায়ী একজন আসামির সাথে তার মনোনীত আইনজীবীর যে পরামর্শ করার যে সুযোগ, ন্যূনতম সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। বাঁশখালীর মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাদের হাটাজারি থানার মামলায় রিমান্ডে নেওয়ার কথা ছিল, কিন্তু আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত 3 জনকেই কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে। আমাদের একটা জামিনের প্রার্থনা ছিল, ওইটা নামঞ্জুর করেছে। তাছাড়া তদন্তকারী কর্তৃপক্ষ একটা বেআইনি এবং ভয় দেখানোর জন্য একটা দরখাস্ত দিয়েছে, যেটা আইনসম্মত নয়। এদিকে র্যাবের আবেদনের প্রেক্ষিতে 3 আইনজীবীকে হাটাজারির অপর একটি জঙ্গি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে চট্টগ্রামের আদালত। তাদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব 5 দিনের রিমান্ডের আবেদন জানালেও সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেছে। জঙ্গি অর্থায়নের অভিযোগে এই 3 আইনজীবীকে গত 18 আগস্ট রাতে ঢাকা ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরবর্তীতে আদালত থেকে তাদের 4 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের হাটহাজারী, বাঁশখালী এবং হালিশহর থেকে সংগঠনটির 3টি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। চট্টগ্রামের বাঁশখালী থেকে কমল দে, সময় সংবাদ। যারা 71-এ দেশের বিরোধিতা করেছে তারাই দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকায় আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা। এ সময় বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। যারা বঙ্গবন্ধুর হত্যার মূল পরিকল্পনাকারী, যারা ষড়যন্ত্রকারী, যারা বিচারের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, যাদেরকে আমরা বিচারের কাজ করা এখনো দাঁড় করাতে পারিনি, এইবার 40তম শাহাদাত বার্ষিকীতে আমাদের শপথ হোক, আমাদের অঙ্গীকার হোক, তাদেরকে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে। দেশকে তারা যেভাবে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে, তারা 71-এর ঘাতকদের প্রতিনিধি, 75-এর ঘাতকদের প্রতিনিধি, জেলখানায় জাতীয় 4 নেতার হত্যাকারীদের প্রতিনিধি। আমরা বলি কি, খালেদা জিয়া অনুরোধ করি কেক কাটবেন না। আরে খালেদা জিয়া তো কেক কাটবেই, এটা তার দিবস, এটা তাদের জন্ম দিবস। 15ই আগস্টের সাথে জিয়াউর রহমান সরাসরি ছিল বলেই এই তাদেরকে এখনো সে বুঝায় যে আমরা এখনো তোমার সাথে আছি। খালেদা জিয়া যখন নিজামী মুজাহিদদের নিয়ে সরকার গঠন করে তখন কেন অবাক হব? সে যখন এই যুদ্ধপরীদের বিচার বানচাল করার জন্য আন্দোলন করে কেন আমরা বিচলিত হব? কেন আমরা অবাক হব? এটা তো তার রাজনৈতিক ধারাবাহিকতা। সরকারি ঘোষণা থাকলেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও এবারও চালু হচ্ছে না প্রস্তাবিত সমন্বিত বা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। এজন্য দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অনাগ্রহকে দায়ী করলেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে ভর্তি ফর্ম বিক্রিজনিত আয় কমে যাওয়া সহ নানা কারণ এ পদ্ধতি প্রবর্তনে বাধা, এমনটাই মনে করছেন শিক্ষাবিদরা। গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি বাস্তবায়নে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এগিয়ে আসার আহ্বান জানালেন ইউজিসি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। বিস্তারিত রাশেদ বাপ্পির রিপোর্টে। এই উচ্ছ্বাস এইচএসসি ও সমমানের পরীক্ষায় সদ্য পাশ করা শিক্ষার্থীদের। উচ্চশিক্ষায় যাদের অধিকাংশেরই লক্ষ্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি।
তবে পাশ করা 7 লক্ষাধিক শিক্ষার্থীর বিপরীতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ আছে সর্বোচ্চ 50,000 জনের। সঙ্গত কারণেই উচ্চশিক্ষার অধিকার আদায়ে এই শিক্ষার্থীদের নামতে হচ্ছে ভর্তি যুদ্ধে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রচলিত ভর্তি পদ্ধতি নিয়ে অভিযোগের শেষ নেই শিক্ষার্থীদের। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছি, বিকালে আমাদের জগন্নাথে পরীক্ষা দিতে হয়। এক এক ভার্সিটির জন্য আমাদের এক একটা গ্রেড পয়েন্ট চাইছে, তো এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। দেখা গেছে আমরা সবগুলা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতেছি না। দূর দূরান্তে যে আমি ভার্সিটিগুলো আছে ওখানে ফর্ম তোলা সত্ত্বেও আমি পরীক্ষা দিতে পারতেছি না। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পদ্ধতি চালুর ঘোষণা থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ছোট ইউনিভার্সিটি প্রায় সবাই রাজি, কিন্তু আমাদের বড় বিশ্ববিদ্যালয় যেগুলো তারা রাজি হন নাই। এবং এটা নিয়ে বইতে বইতে একটা পর্যায়ে আমরা আসে রাজি হই যে পরের বছর থেকে তারা চেষ্টা করবেন কিভাবে ঘনিষ্ঠ হওয়া যায়। এর পরের বছর তারা আর করেন নাই। ভর্তির আবেদনপত্র বিক্রির মোটা অঙ্কের টাকা হাতছাড়া হবে বলেই বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিত পদ্ধতিতে যেতে চাইছে না, মত এ শিক্ষাবিদের। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভিন্ন ভিন্ন ভাবে ভর্তি উপলক্ষে কিছু আয় রোজগার কমে যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে আয়, এর কিন্তু কোনো নিরীক্ষা হয় না। যা আয় হবে তার নিরীক্ষা হওয়া উচিত। যদিও বিষয়টি মানতে রাজি নন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় যে অর্থ আসে সেটা একেবারেই নগণ্য। আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে পরিচালনা করা, সেটার জন্য যে বিশাল ব্যয় হয় সেটা এখান থেকে হয়। উচ্চ পদ্ধতিতে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়কে একসাথে আনা কতটা যৌক্তিক হবে সেটাও একটা প্রশ্ন আছে। তবে শিক্ষার্থীদের স্বার্থেই গুচ্ছ ভর্তি পদ্ধতি চালু করতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। তাদের উপলব্ধি করতে হবে শিক্ষকদেরকে, ইউনিভার্সিটিদেরকে, যে তাদের শিক্ষার্থীরা কত কষ্ট পাচ্ছে। প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পরীক্ষা যদি আমরা শুরু করতে পারি 2-4টা 5টা বিভাগ নিয়ে, এবং সেটা যদি সাকসেসফুল হয় তাহলে ছাত্রদের ভোগান্তি অনেক কমবে। কোচিং বাণিজ্য বন্ধে সমন্বিত ভর্তি পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে বলে মত তাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। যমুনার পানি অস্বাভাবিকভাবে বাড়ায় প্লাবিত বগুড়ার সারিয়াকান্দির 20টি গ্রাম। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন। এবং স্বর্ণের বাজার ওঠানামায় হাত রয়েছে আন্তর্জাতিক মাফিয়া চক্রের, দাবি জুয়েলারি সমিতির। আগামী সপ্তাহেই বাড়তে পারে আরেক দফা নীতিমালা প্রণয়নের তাগিদ। প্রথম রফতানিকারক দেশ ভারতে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় কোরবানি ঈদের 1 মাস আগেই অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। গত 2 দিনের ব্যবধানে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 10 থেকে 12 টাকা। এছাড়া সরবরাহ সংকটে বেড়েছে আদা ও রসুনের দামও। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বৃহস্পতিবার খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 52 থেকে 55 টাকা করে। শুক্রবার বন্ধের পর শনিবার সকালে প্রতি কেজি আরো 10 টাকা বেড়ে 62 টাকা থেকে 65 টাকা পর্যন্ত বিক্রি হয়। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধান অর্থাৎ বিকেলে এসে দাঁড়ায় 70 টাকায়, আর বাড়তে বাড়তে রোববারে ঠেকেছে 75 টাকায়। আর দামের এই ক্রম ঊর্ধ্বমুখিতার জন্য ভারতের পেঁয়াজের বাজারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বন্যা হওয়ার কারণে ভারতে আমদানি কম, ভারত থেকে মাল বাংলাদেশে পড়তাই 75 টাকা। এই বাজারটা বাড়ছে। ইন্ডিয়ার থেকে বাংলাদেশ বর্ডার ঢুকছে, বর্ডার থেকে আমরা কিনে বেচা করতেছি, ওখান থেকে আমরা কিনতেছি। বা এখন আজকে বাজারে শুনলাম ওখান থেকে 74-75 চাচ্ছে, এখনো শুনতেছি নাকি বর্ডার বলতেছে আজকের বাজার ওইখানে 74 টাকা। এদিকে পেঁয়াজের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল হলেও দাম নিয়ন্ত্রণে রাখতে বিকল্প হিসেবে মিয়ানমার, চীন, মিশর সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। হঠাৎ দাম বাড়ে যাওয়ার কারণে কাস্টমার একটু কম ধরতেছে বা কম হচ্ছে। পার্শ্ববর্তী দেশ বার্মা আছে, বার্মা থেকে আসবে। এক সপ্তাহের ভিতরে বাইরের মালগুলো আসলে এখানে বাজারটা রেটটা কিছুটা শিথিল হবে। যদি আসে তাহলে কমে যাবে, ক্রমান্বয়ে কমে যাবে। অ্যাভেলেবল এখন তো প্রতি ঘরে পেঁয়াজ নেই। অন্যদিকে সরবরাহ কম থাকায় বাড়তির দিকে আদা ও রসুনের দামও। এই ক্ষেত্রে 2 দিনের ব্যবধানে প্রতি কেজি আদা 5 টাকা এবং রসুন 2 টাকা করে বেড়েছে। আদা মার্কেটে না থাকায় চাহিদা হিসেবে মার্কেটে কম। আগে আমরা বেশি 60 টাকা 62 টাকা, এখন বর্তমানে 500 টাকা বেড়ে গেছে, 68-70 টাকা চাই মার্কেটে। রসুনের দাম একটু কোর্টে বেশি, তাই রসুনের দাম বাড়ছে। দেশি আদা তো নাই এখন, আপনার 70-90 টাকা, কিন্তু এখন আমরা বেচতেছি 65-70 টাকা। ব্যবসায়ীরা জানান দেশে বছরে পেঁয়াজের চাহিদা রয়েছে 18 লাখ মেট্রিক টন, রসুন 5 লাখ এবং আদার চাহিদা 3 লাখ মেট্রিক টনের মতো। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সংসদ সদস্য পদ টিকিয়ে রাখার আইনি লড়াই আর চালাবেন না জানিয়েছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। এছাড়া সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
নির্বাচন কমিশন সচিবালয়ে শুনানির পর গতকাল সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, পদত্যাগ না করলে নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে শুনানি। নির্বাচন কমিশনের বহুল আলোচিত এই শুনানিতে অংশ নিতে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন হজ ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ হারানো টাঙ্গাইলের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। শুনানিতে দল থেকে তাকে বহিষ্কারের চিঠি নিয়ে আসেন আওয়ামী লীগের 2 প্রতিনিধি। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে আধা ঘন্টা শুনানি চলার পর লতিফ সিদ্দিকীর পদত্যাগের আবেদনের প্রেক্ষিতে 2 সপ্তাহের জন্য তা মুলতবি করে কমিশন। এরপর শুনানি শেষে বেরিয়ে এসে লতিফ সিদ্দিকী নিজেই জানান সংসদ সদস্য পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিয়ে দেবেন। এ বিষয়ে আদালতে আইনি লড়াইও আর চালাবেন না বলে জানান লতিফ সিদ্দিকী। একটু বিলম্ব হয়েছে, আমি অবগত হয়েছি। আমার নেতা চান না যে আমি এ নিয়ে বেশি বাড়াবাড়ি করি। আমার সংসদ পদ রক্ষা করার জন্য আমি যেন আর বৃথা লড়াই না করি। আমি যেহেতু অনুগত, সেহেতু আমি মাননীয় স্পিকার বরাবর আমার পদত্যাগপত্র আমি পৌঁছে দেব। এর আগে রোববার সকালে লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনের শুনানির এখতিয়ার বৈধ বলে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। নির্বাচন কমিশন জানিয়েছে 2 সপ্তাহের মধ্যে লতিফ সিদ্দিকী পদত্যাগ না করলে তার সংসদ সদস্য পদ থাকা না থাকা নিয়ে পরবর্তী শুনানি যথাসময়ে অনুষ্ঠিত হবে। আব্দুল লতিফ সিদ্দিকী জানিয়েছেন যে তিনি পদত্যাগ করে এই তার সমস্যাটুকু তিনি সমাধান করবেন। পদত্যাগ করলে আইন অনুসারে নির্দিষ্ট ব্যক্তির কাছে করতে হবে। সেখান থেকে যদি আমাদের কাছে কোনো ইনফরমেশন আসে, সেই ক্ষেত্রে আমরা 6 তারিখেই সিদ্ধান্ত নেব সেই সম্পর্কে। গত বৃহস্পতিবার সংসদ সদস্য পদ বাতিলে নির্বাচন কমিশনের শুনানির বৈধতা চ্যালেঞ্জ করে লতিফ সিদ্দিকীর করা রিট খারিজ করে দেয় আদালত। এর আগে গত 17 আগস্ট নির্বাচন কমিশনের শুনানির বৈধতা চ্যালেঞ্জ করে এই রিটটি দায়ের করেন লতিফ সিদ্দিকীর আইনজীবী। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার মূল নথি এবং চূড়ান্ত তদন্ত প্রতিবেদন তলবের নির্দেশনা চেয়ে বেগম খালেদা জিয়ার 2টি আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি নুরুজ্জামান ননি ও বিচারপতি আব্দুর রাবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত 18 আগস্ট হাইকোর্টে এই 2টি আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। 158 কোটি 71 লাখ টাকা দুর্নীতির অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। বর্তমানে হাইকোর্টের এ বেঞ্চেই বড়পুকুরিয়ায় মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বেগম জিয়ার আবেদন বিচারাধীন রয়েছে। রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়াকে অপহরণ করে হত্যার অভিযোগে র্যাবের 3 কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন নিহতের বড় ভাই মাসুদ রানা। গতকাল ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে আবেদনটি করা হয়। শুনানি শেষে মামলাটি গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে 25 আগস্ট আদেশ দেওয়ার দিন নির্ধারণ করেছেন বিচারক। র্যাব দাবি করেছে, হাজারীবাগে কিশোরকে হত্যার অভিযোগে মামলা দায়েরের পর 17 আগস্ট রাত 11:30টায় র্যাব আরজুকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় এবং সে সময় বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। যমুনার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার 6টি ইউনিয়নের 20টি গ্রাম প্লাবিত হয়েছে। নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ ছুটছে অন্যত্র। পানিবন্দী মানুষ খোলা আকাশের নিচে বিশুদ্ধ পানি, খাবার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। তবে জেলা প্রশাসন জানিয়েছে, চাল সহ শুকনো খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। মাজেদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত জুলাই মাসে চন্দনবাইশা, কুতুবপুর, কামালপুর ও কুর্নিবাড়ি ইউনিয়নের মধ্যে দিয়ে 8 কিলোমিটার বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। নদী থেকে 1 কিলোমিটার দূরে এই বাঁধ নির্মাণ করায় নদীর তীরবর্তী বাঁধের বাইরে থেকে যায় প্রায় 60,000 পরিবার। কিন্তু গত কয়েকদিনে যমুনার পানি বাড়ায় বাঁধের বাইরে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 30,000 মানুষ। খাবার, বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দী মানুষেরা চরম দুর্ভোগ। মানুষের প্রসাব, পায়খানা, টয়লেট সবকিছু নষ্ট হয়ে গেছে। মানুষের আসবাবপত্র, জিনিসপাতি সবকিছু ভেসে গেছে। প্রত্যেক বাড়িতে পানি ঢুকে গেছে। ঢুকে যাওয়াতে তারা কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে যে একটু পাক করবে সে জায়গাটুকু নাই ভিতরে।
এখন পুনর্বাসনের জন্য যদি একটা ব্যবস্থা করা হয় তাহলে সকলেরই এই পূর্বের সাইডের সকল লোকেরই ভালো হবে। বাঁধের বাইরে 48টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢোকায় স্কুলে যেতে পারছেন না শিক্ষার্থীরা। এসব বিদ্যালয় এখন বন্ধ রয়েছে। আমি ক্লাস 8-এ পড়ি। আমাদের স্কুল এখন পানির ভিতরে গেছে। স্কুল নদীর ভিতরে যাওয়ার কারণে আমি স্কুলে যাইতে পারি। এদিকে জেলা প্রশাসন থেকে জরুরি ভিত্তিতে পানিবন্দী মানুষদের জন্য 10 মেট্রিক টন চাল সহ শুকনো খাবারের বরাদ্দ দিয়েছে। প্রায় 6টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। চাল বরাদ্দ করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে, এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে। যমুনার পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড আভাস দিয়েছে পানি আরও বাড়বে। সময় সংবাদ, বগুড়া। উজান থেকে নেমে আসা ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ক্রমাগত বাড়ছে। এতে জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবশেষ 12 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 58 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কাজীপুর উপজেলার 9টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া সদর, বেলকুচি, চৌহালি উপজেলার বেশ কয়েকটি গ্রামও প্লাবিত হয়েছে। বন্যায় এসব গ্রামের সবজি সহ মাঠের ফসল নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক ও খেটে খাওয়া মানুষ। কেউ দেখতে আসে না, চুলে চুলে সব ডুবে গেছে গা। কনে থাকি, কনে খায়, কোনো ব্যবস্থা নাই। 5-6 দিনের বন্যা আছে, কোনো আনতে যাবার পাইতেছি না, কষ্ট হয়ে গেছে গা। ফল পাল না যায় কোনো ঘরের মধ্যে পেঁয়াজ পানিয়েছে আর কি সব চলে আছে। আমাদের ত্রাণ কার্যক্রম এখন পর্যন্ত আমরা সব পাঠিয়েছি। আমরা হয়তোবা আমরা আগামীকাল থেকে ত্রাণ কার্যক্রম শুরু করতে পারবো। আর আমরা ইতিমধ্যেই প্রায় 45টার মতো শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের অন্যান্য যেগুলো আছে সেগুলোকে আমরা বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছি। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ 1 সপ্তাহের ব্যক্তিগত সফরে সস্ত্রীক যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় গত রাত 8:20 এমিরেটস এয়ারলাইন্সের EK005 ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান, ডেপুটি হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক। এরপর রাষ্ট্রপতিকে সরাসরি নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল লন্ডনের হোটেল হিলটন অন পার্ক লেনে। সফরকালে সেখানেই অবস্থান করবেন তিনি। দীর্ঘ খরা আর অনাবৃষ্টির পর গত কদিনের টানা বর্ষণে আমনের আবাদ নিয়ে রংপুর অঞ্চলের কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। বৃষ্টি উপেক্ষা করে তারা মাঠে নেমে পড়েছেন আমনের পরিচর্যায়। চারা রোপণের সময় বৃষ্টির অভাবে সেচ কাজে বাড়তি খরচের পর এখন এই পানি দ্রুত নেমে গেলে ক্ষতির আশঙ্কাও করছেন কেউ কেউ। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। মাত্র কদিন আগেও পানির অভাবে মরতে বসা আমনের ক্ষেত এখন পানি পেয়ে সতেজ। এতে আনন্দের শেষ নেই কৃষকের মনে। তাই বৃষ্টিতে ভিজেই ব্যস্ত তারা আমনের পরিচর্যায়। ভরা বর্ষায় বৃষ্টির দেখা না মেলায় রোপা আমনের আবাদ নিয়ে কৃষকের মনে যে আশঙ্কা ছিল, কয়েকদিনের বৃষ্টিতে সে আশঙ্কা কেটে দেখা দিয়েছে হাসির ঝিলিক। পোকা লাগছিল, তারপর ধান একদম আছিল, একদম নরম হয়ে আছিল, মনে করছিলাম যে হয়তো ধান হবেই না। এখন আল্লাহর রহমত খুব ধান ইনশাল্লাহ খুব ভালো হবে মনে হয়। এতদিন বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা আজকে নেমে দিচ্ছি। পানিটা নামার পরে অনেকের উপকার হবে, ধান গাছের পোকামাকড় থাকবে না, ফসলও ভালো হবে। এদিকে বৃষ্টির অভাবে চারা রোপণের সময় সেচ কাজে বাড়তি খরচের পর বৃষ্টির এই পানি সময় মতো নেমে না গেলে দেখা দিতে পারে সমস্যা, এমন শঙ্কার কথাও বলছেন কৃষকরা। পানিটা আরো যদি 5-7 দিন থাকে তাহলে আমাদের রোপণের জন্য ক্ষতিকর হবে। এটা যদি বেশি দিন থাকে তাহলে কৃষকের ভীষণ ক্ষতি হবে, এই ধানগুলো নষ্ট হয়ে যাবে। কৃষি বিভাগও বলছে পানি যদি সময় মতো নেমে না যায় তাহলে ক্ষতির আশঙ্কা রয়েছে। এই অতিবৃষ্টির ফলে আমাদের প্রায় 25,585 হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। তবে আমরা আশা করতেছি যদি 2-1 দিনের মধ্যে পানি চলে যায়, বৃষ্টি না হয়, তাহলে এই পানি নেমে যাবে এবং ক্ষতির সম্ভাবনা থাকবে না। রংপুর জেলায় এবার 1,62,576 হেক্টর জমিতে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,42,897 মেট্রিক টন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। টানা বৃষ্টিতে রাজশাহী জেলার অনেক পানের বরজ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি দেখা দিয়েছে পচন রোগ।
এতে লোকসানের মুখে পড়েছেন কৃষক। তাদের অভিযোগ, পচন রোগ ঠেকাতে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না তারা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বছরের পর বছর ধরে রাজশাহী অঞ্চলের মোহনপুর, বাগমারা, গোদাগাড়ী ও দুর্গাপুর উপজেলায় পানের আবাদ করছেন কৃষকেরা। বাজারে পানের চাহিদা ও দাম ভালো থাকায় এবার বেশি লাভের আশা করেছিলেন তারা, কিন্তু টানা বৃষ্টির কারণে অনেক পানের বরজ হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে নষ্ট হয়ে যাচ্ছে গাছ আর পচে যাচ্ছে পাতা। পান ভেঙে বাজারে তুললেও নামমাত্র দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। চতুর্দিকে বান্ধন সান্ধন দিছি, দেওয়ার পরে ওনা রক্ষা করতে পারেনি। বহুত ক্ষতি, না হলেও 1000 পর্যন্ত হবি, এটা সম্পূর্ণ মরে শেষ হয়ে যাবে। এক বিড়া পানের দাম মোটামুটি 30 থেকে 40 টাকা। সেই জায়গাতে এখন বর্তমানে মানে নষ্ট হয়ে যাওয়ার কারণে এই পান আর বাজারে বিক্রি হচ্ছে না। শুধু তাই নয়, পচন রোগের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক পান চাষি। কিন্তু রোগ নিরাময়ে কৃষি বিভাগের কোনো পরামর্শ তারা পাচ্ছেন না বলে জানান তারা। গোড়াতে ধরেন যে 1 ফুট করে পচে যাচ্ছে, আবার জায়গায় জায়গায় পচা ধরে খসে পড়ে যাচ্ছে। কৃষি কর্মকর্তারা এসে পচন টচন দেখে না বা হয়তো যদি কোনো পরামর্শ দিবে যে এটা এই ওষুধ দেওয়া বা এই কীটনাশক ব্যবহার করা, এরকম কোনো পরামর্শ দেয় না। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পচন রোগের হাত থেকে পানকে বাঁচাতে বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ে কর্মী আছে, যেটা উপসহকারী কৃষি কর্মকর্তা। এই উপসহকারী কৃষি কর্মকর্তা পারতপক্ষে সব গ্রামে সে যায়। ওরাতে কিছু বাড়তি পরিচর্যা করতে হবে, বিশেষ করে পানিটা সরায় দেওয়ার পর একটু নতুন মাটি যদি দেওয়া যায়, এটা যে সারাদিন বৃষ্টি হওয়ার পর যে একটা গুমুট ভাব থাকে, একটু বেড়া ফাঁক করে দিয়ে বা দরজা খুলে দিয়ে গুমুট ভাবটা দূর করানোর জন্য। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় 1863 হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। এর মধ্যে বৃষ্টির কারণে 20 হেক্টর জমির পান পচে নষ্ট হয়ে গেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চলতি বছর দফায় দফায় দরপতনের পর দেশের বাজারে এবার ভরিতে 1500 টাকা বাড়ল স্বর্ণের দাম। তবে দাম বাড়া কমা নিয়ে চিন্তিত না হলেও কম ক্রেতা উপস্থিতি ভাবিয়ে তুলেছে স্বর্ণ ব্যবসায়ীদের। এদিকে স্বর্ণের বাজার ওঠানামার পেছনে আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাত রয়েছে দাবি করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, আগামী সপ্তাহেই আরেক দফা বাড়তে পারে স্বর্ণের দাম। অন্যদিকে বিশ্ব বাজারের সঙ্গে অসামঞ্জস্য দেশের স্বর্ণের বাজার নিয়ন্ত্রণে শিগগিরই কার্যকর নীতিমালা গ্রহণের তাগিদ বাজার বিশ্লেষকদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের বর্তমান বাজার দর 43,273 টাকা। একদিন আগেও যা ছিল 41,757 টাকা। নতুন দামে দেশের বাজারে 21 ক্যারেট স্বর্ণ 41,173 টাকা আর 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে 34,525 টাকা। রোববার থেকে কার্যকর হওয়া নতুন মূল্য তালিকা এর মধ্যেই টানানো হয়েছে জুয়েলারিগুলোতে। কয়েক দফা পতনের পর স্বর্ণের দাম বাড়ার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন ব্যবসায়ীরা। তবে এতে বাজারে বিদ্যমান ক্রেতা সংকট কাটবে না বলেও মনে করছেন তারা। ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের এটা চিন্তা করলে চলবে না। সরকার যদি আমাদের গোল্ড একটা নীতিমালা করে আমাদেরকে দিত, তাহলে আমরা চিন্তা ভাবনা করতাম যে ওইভাবে চলতো। স্বর্ণের দাম ওঠানামা করলে একটু ব্যবসা খারাপই যায় সাধারণত। এদিকে আন্তর্জাতিক বাজারে যতটুকু দাম বেড়েছে সেই তুলনায় এখনো দেশের বাজারে স্বর্ণের দাম বাড়েনি বলে দাবি জুয়েলার্স সমিতির। বাজুস বলছে, পর্যায়ক্রমে দেশের বাজারে আবারও বাড়তে পারে স্বর্ণের দাম। এটা ছিল আন্তর্জাতিক মাফিয়া চক্রের একটা খেলা। হ্যাঁ, সেই খেলার শিকার আমরা। আমাদের ধারণা ইতিমধ্যেই 3000 টাকা স্বর্ণের বাজার বৃদ্ধি পেয়েছে। যদি বাজারের একই অবস্থা থাকে তাহলে আগামী সপ্তাহে আমরা আরো 1500 টাকা বৃদ্ধি করব। তবে সংগঠনটির এমন দাবির সঙ্গে সরাসরি দ্বিমত পোষণ করে বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের বাজারে স্বর্ণের দর আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে দরকার সঠিক নীতিমালা গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়ন। যে আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের যে স্বর্ণের দামের যে ভেরিয়েশন প্রায় 11,000 টাকার মতো প্রতি ভরি প্রতি, এটা আসলে খুব বেশি অস্বাভাবিক। যখন আন্তর্জাতিক বাজারের দাম যখন চরমভাবে কমেছে, তখন কিন্তু এই সমিতি কিন্তু দামটা ওইটার সাথে সঙ্গতি রেখে যে ব্যাপক কমিয়েছে তা কিন্তু তারা করে নাই। জনস্বার্থে সরকারের বোধহয় এক্ষেত্রে কিছুটা নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া উচিত। চলতি বছরের জানুয়ারিতে সবশেষ স্বর্ণের দাম বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। পরবর্তীতে মার্চ, জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহে 3 দফায় দাম কমেছিল সব ধরনের স্বর্ণের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় 2002 সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় কলারোয়া পৌর বিএনপির সভাপতি আখলাকুর রহমান সহ 2 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জোয়ারদার মোহাম্মদ আমিরুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপি নেতা আখলাকুর রহমান ও আব্দুস সাত্তার। শুনানি শেষে তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মামলা সূত্রে জানা যায় 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যাওয়ার পথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালানো হয়। এ ঘটনায় ওই বছর আদালতে মামলা করেন স্থানীয় মুক্তিযোদ্ধা শেখ মুসলিউদ্দিন। তদন্ত শেষে গত বছরের সেপ্টেম্বরে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আখলাকুর রহমান সহ 50 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। দিনাজপুরে ইয়াসমিন হত্যার 20 বছর পূর্তি আজ। আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার হলেও সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পরিবারের সদস্যকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ স্বজনদের। 1995 সালের এদিন ভোরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি নৈশ কোচ দিনাজপুরের যাত্রী কিশোরী ইয়াসমিনকে 10 মাইল মোড়ে নামিয়ে দেয়। সে সময় শহরে পৌঁছে দেওয়ার কথা বলে পুলিশের একটি টহল দল তাকে পিকআপ ভ্যানে তুলে নেয়। এরপর তারা পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করলে তাদের উপর গুলি চালানো হয়। ওই ঘটনায় সামু, সিরাজ ও কাদের নামে 3 জন নিহত এবং শতাধিক আহত হন। 1997 সালের 31 আগস্ট রংপুরের বিশেষ আদালতে এএসআই মইনুল হোসেন, কনস্টেবল আব্দুস সাত্তার ও অমৃতলালকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তবে এই হত্যাকাণ্ডের বিচার হলেও সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নিহতদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ স্বজনদের। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে একটা সরকারি চাকরি দেওয়া হবে, কিন্তু চাকরি তো দেওয়া দূরের কথা, আজ পর্যন্ত তারা খোঁজ খবর নিতে আসে না। আমার তো চাকরি হইলই না, আমার একটা ছেলে লেখাপড়া করতেছে, যদি চাকরি একটা যদি সরকার যদি সহযোগিতা করে এটা আমার খুব শান্তি লাগবে। দেশের বাইরের খবর। ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেন ও লরির সংঘর্ষে বিধানসভার এক সদস্য সহ 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে 8 জন। সোমবার স্থানীয় সময় সকালে অনন্তপুর জেলার মাদাকাসিরার লেভেল ক্রসিংয়ে গ্রানাইটবাহী একটি লরি বন্ধ হয়ে যায়। এ সময় বেঙ্গালুর নন্দন এক্সপ্রেস ট্রেন লরিটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় কর্ণাটকের বিধানসভার সদস্য ভেনকাতেশ নায়েক সহ ট্রেনের 6 যাত্রী নিহত হন। ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ। লেবানন সরকারের বর্জ্য ব্যবস্থাপনা নীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। পরিস্থিতি শান্ত না হলে প্রধানমন্ত্রী তাম্মাম সালাম পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। রোববার রাজধানীর বৈরুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 30 জন সদস্য এবং অন্তত 25 জন বিক্ষোভকারী আহত হয়েছেন। খেলার খবর। কিছুটা রান খরায় থাকলে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে নিয়ে অনেকেই সমালোচনায় মুখর হন। এতে দুঃখ নেই তামিমের। সময় সংবাদকে টাইগার ওপেনার জানিয়েছেন, মাঠে সেরাটা খেলার চেষ্টা করেন তিনি। বলেছেন, চাপ না থাকলে উইকেটে প্রাণ খুলে ব্যাটিং উপভোগ করেন তিনি। এছাড়াও বাংলাদেশের হয়ে 3 ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক তামিমের ইচ্ছে টেস্ট ক্যারিয়ার শেষে অন্তত 8000 রান সংগ্রহ করা। বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। 2012 সালের এশিয়া কাপের কথা, খুব বেশি না, ওয়ানডেতে টানা 60টি ইনিংসে 50 থাকায় টাইগার ওপেনার তামিম ইকবালকে নিয়ে মাঠ ও মাঠের বাইরে দারুণ সমালোচনায় মুখর হয় নিন্দুকেরা। এমনকি তৎকালীন বোর্ড সভাপতি মোস্তফা কামাল পর্যন্ত বাংলাদেশ দলে তামিমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। কিন্তু হিমালয় সমান চাপ কাঁধে নিয়েও নুয়ে পড়েননি তামিম। সমালোচকদের মুখে কুলু পেটে টানা 4 ম্যাচে 50 সহ টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ 257 রান করে বাংলাদেশকে তুলেছিলেন স্বপ্নিল এশিয়া কাপের ফাইনালে। তারপরও সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে হাতে গোনা কয়েকটা ইনিংসে তামিম রান না পেলেই তামিম হটাও মিছিলে মুখর হয় সমালোচকরা। কিন্তু যতবারই তামিম নামক বাঘকে গুঁতো দেওয়া হয়েছে ততবারই গর্জে উঠেছে তামিমের ব্যাট। আমি অনেক লাকি, আল্লাহর অনেক বড় রহমত ছিল আমার উপর। যখনই আমার এরকম কোনো সিচুয়েশন আসছে, যখন আমার উপর প্রেশার ছিল, আমি সামহাও এটাকে কাটে বের হয়েছি আর ভালো খেলে বের হয়েছি। তখন আমি মেন্টালি ফ্রি থাকবো, হ্যাপি থাকবো, কোনো প্রেশার থাকবে না, কিছু থাকবে না।
আমার কাছে মনে হয় তখনই আমি সবচেয়ে সেরাটা খেলতে পারি। 3 ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত উইলোবাজিতে কেউই নেই তামিমের ধারে কাছে। এছাড়াও বাংলাদেশের হয়ে টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক তামিম। তারপরও কেন যেন মন ভরে না সমর্থকদের। এতে অবশ্য আক্ষেপ নেই তামিমের। যদি মানুষ আমার ব্যাপারে এমন কোনো কিছু মনে করে থাকে যে আমাকে চাপ দিলে আমি ভালো খেলি, এটা কিন্তু ঠিক না। আমি কি করছি কি করিনি এটা মানুষে যায় যায় বলা, আমি এটা আসলে এটা স্ট্যাটস আছে, সবাই দেখতে পারবে। আরো 10 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান তামিম। স্থির করেছেন টেস্টে রান সংগ্রহের টার্গেট। টেস্ট ক্রিকেটে আমার ইচ্ছা হলো অ্যাটলিস্ট 8000 রান করা। আপাতত তামিমের মনোযোগ আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ধারাবাহিকভাবে রানের পাগলা ঘোড়া ছোটানোর দিকে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের খবর। সেমিফাইনাল নিশ্চিত। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এই গ্রুপের শেষ ম্যাচে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4:45টায়। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। সাইফুল বাড়ি টিটুর দলের এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এ যাত্রায় লাল সবুজের প্রতিনিধিদের বাধা স্বাগতিক নেপাল। প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে নেপালও সেমির টিকিট পেয়েছে। তবে স্বাগতিকদের হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়েই সেমির লড়াইয়ে নামতে চায় বাংলাদেশ। এই ম্যাচে টিটুর শিষ্যদের আলাদা করে নজর রাখতে হবে নেপালের হয়ে আগের ম্যাচে হ্যাটট্রিক করা বিমল ঘাটতির দিকে। তবে প্রথম ম্যাচে দারুণ খেলায় আত্মবিশ্বাসের কমতি নেই রোহিত রাব্বিদের। তাই তো টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয়াই লক্ষ্য বাংলাদেশের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক বলেই রাজধানীতে হঠাৎই বেড়ে গেছে হত্যা ও ধর্ষণের ঘটনা, দাবি মানবাধিকার সংগঠনগুলোর। মানতে নারাজ পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে কুপিয়ে হত্যা, বাড্ডায় গুলিতে আহত যুবলীগ নেতা মারা গেলেন ঢাকা মেডিকেলে। এ নিয়ে মৃতের সংখ্যা 4। এখনো ধরাছোঁয়ার বাইরে মাদারীপুরের চাঞ্চল্যকর 2 স্কুল ছাত্রী হত্যার মূল আসামিরা। হুমকি দেওয়ার আতঙ্কে পরিবার, মুখ খুলছে না পুলিশও। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবারও চালু হচ্ছে না প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষা। প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অনাগ্রহকে দায়ী করলেন শিক্ষামন্ত্রী। এবং কোরবানি ঈদের 1 মাস আগেই অস্থিতিশীল দেশের পেঁয়াজের বাজার। খাতুনগঞ্জে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 12 টাকা। আদা ও রসুনের দামও চড়া। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।